হঠাৎ একটা আওয়াজ শুনে ওরা সকলেই সেই ঝোপের দিকে তাকালো। সন্ধ্যের আলো আধারের মধ্যে ওরা স্পষ্ট দেখতে পেল কোনো একটা প্রাণী ঘষ্টে ঘষ্টে সামনের ঝোপে ঢুকে গেল। একজন বলল, ওটা কি সাপ ছিল? আরেকজন বলল, শীতের সাপ কি করে আসবে? তখনই আবার সেই প্রাণীটা এক ঝোপ ছেড়ে বেরিয়ে আরেকটা ঝোপে ঢুকে গেল। সেই দিকে সবাই এবার একটু ভয় পেয়ে গেল। সাপ তো নয়, তাহলে এটা কি প্রাণী? এদের মধ্যে থেকে একজন হঠাৎ পাশে পড়ে থাকা পাথর তুলে সেই ঝোপের দিকে ছুঁড়ে দিল, আর তার ঠিক পরেই সেই ঝোপ থেকে ভেসে এলো এক গগন বিদারী চিৎকার। কিন্তু অবাক ব্যাপার, সেটার আওয়াজ ছিল অবিকল মানুষের মতন। কিন্তু অবয়ব দেখে ওরা এটা শিওর যে সেটা আর যাই হোক, মানুষ তো হতেই পারে না। এবারে সেই প্রাণীটা ঝোপ থেকে মাথা তুলে ক্রুদ্ধ দৃষ্টিতে ওদের দিকে তাকাতেই সবাই সেখান থেকে ভয় পেয়ে দৌড়ে পালাতে শুরু করলো। প্রাণীটা যদি এবার কাউকে ধরতে পারে তাহলে তাদের আর শেষ রক্ষা হবে না। কিন্তু কি সেই প্রাণী যা দেখতে মানুষের মতন নয় কিন্তু আওয়াজ মানুষের মতন? ওরা কি সেই প্রাণীর হাত থেকে বাঁচতে পারবে? কালিম্পংয়ে ঘুরতে এসে কি তাহলে ওরা সকলেই মারা পড়বে? হ্যালো বন্ধুরা, বিএম বুক রিভিউয়ের একটি নতুন এপিসোডে সকলকে স্বাগত জানাই। আচ্ছা, ইন্ট্রোটা শুনে কি গল্পটার প্রতি কোনো ইন্টারেস্ট জেগেছে? জানতে কি চান কি কাহিনী? যারা জানেন তারা কমেন্ট করুন, আর যারা জানেন না তাদের বলি, আজকে আমি সৌমিত্র বিশ্বাসের লেখা একটি অলৌকিক ভৌতিক উপন্যাস হেরুক এবং নিয়ে আলোচনা করতে চলেছি। ইন্ট্রো স্টোরিটা এই কাহিনীটির একটি অংশ ছিল মাত্র, আর রিসেন্টলি এই গল্পটিও অডিও আকারে আসতে চলেছে রেডিও মির্চিতে। তো কেমন লাগলো এই উপন্যাসটি? আসুন আলোচনা করা যাক। প্রথমেই গল্পের বিষয়বস্তু নন স্পয়লার হয়ে বলে নিচ্ছি। আত্মীয় স্বজনের সঙ্গে কালিম্পংয়ের বাড়িতে গিয়েছিল রিয়া। তার প্রমাতামহ এই বাড়িটি কিনেছিলেন অনেক দিন আগে। যেদিন তারা সেখানে পৌঁছায় সেদিনই সেই বাড়ির কেয়ারটেকার রিয়াকে হঠাৎ করে মধ্য আঙ্গুল দেখিয়ে একটি অশ্লীল ইঙ্গিত করে। কিন্তু কেন? নানান রহস্যে ভরপুর সেই বাড়ি থেকে রিয়ার জামাইবাবু ভূষণ একটি অদ্ভুত দর্শন মূর্তি এবং রিয়ার প্রমাতামহর একটি ডায়েরি উদ্ধার করে। সেই ডায়েরির পাতা পড়ে রিয়ার প্রমাতামহকে অত্যন্ত নীচ, দাম্ভিক এবং লম্পট চরিত্রের বলে মনে হয়। কিন্তু সেই ডায়েরি পাওয়ার একদিন পরেই রিয়া সেই বাড়ি থেকে মিসিং হয়ে যায়। রিয়ার দিদি মিত্রা আর জামাইবাবু ভূষণ রিয়াকে উদ্ধার করার আশায় জড়িয়ে পড়ে এমন একটি রহস্যের মধ্যে, যার ফলে বাস্তব অবাস্তবের সমস্ত সীমানা যেন তাদের কাছে বিলীন হতে থাকে। এমন কোনো শক্তি কি তাহলে রিয়ার অন্তর্ধানের পিছনে জড়িত আছে, যার সাথে পেরে ওঠা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব? রিয়াকে কি শেষ পর্যন্ত আদৌ খুঁজে পাওয়া যাবে, নাকি পাওয়া যাবে তার শিরচ্ছেদ মৃতদেহ? জানতে হলে পড়তে হবে এই অলৌকিক রহস্যতন্ত্র সমন্বিত উপন্যাসটি। কিন্তু এখানেই মূল প্রশ্ন উঠে আসে, আদৌ এই কাহিনী পড়া উচিত হবে কিনা। সেই বিষয়ে বলতে গেলে প্রথমেই আমি এর পজিটিভ দিকগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। শারদীয়ার 1920-তে হেরুক উপন্যাস প্রথম প্রকাশিত হয়েছিল এবং পাঠক সমাদৃত হয়েছিল। বাংলা ভাষায় তন্ত্র আশ্রিত বা বর্ণমালার অক্ষর বিশ্লেষণ করে রহস্য উদ্ধার সমন্বিত যত কাহিনী বা উপন্যাস রয়েছে তারই পূর্বসূরি এই হেরুক উপন্যাসটি। আমি এখানে তারানাথ তান্ত্রিককে অন্তর্ভুক্ত করছি না, কারণ তারানাথ তান্ত্রিকের সম্পূর্ণ কাহিনী কিন্তু অলৌকিকতার আশ্রয়ে লেখা। যদিও কেন এই হেরুককে আমি সেই দলে ফেলছি না সেটাও বলছি। হেরুক এবং কাহিনীতে তন্ত্র বিষয়টি থাকলেও সেখানে কিন্তু যে রহস্যের উদ্ভাবনা হয়েছে তার পুরোটার সমাধানই কিন্তু করা হয়েছে যতটা সম্ভব সায়েন্টিফিক ভিত্তিতেই। ফুল সায়েন্স বলতে পারবো না, কারণ এখানে ধর্মের মধ্যেকার যে বিশ্বাস দেখানো হয়েছে সেটার পয়েন্টের উপর ভিত্তি করেই এখানে রহস্য সমাধান করা হয়েছে, যেটা আমার যথাযথ বলেই মনে হয়েছে। কিছু জায়গাতে অলৌকিকতা থাকলেও শেষে এসে কিন্তু তার সুন্দর যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা দেওয়া হয়েছে। সেই কারণে এই কাহিনী তন্ত্র সমন্বিত কাহিনী হয়েও মূলত রহস্য সমাধানকারী একটি দুর্দান্ত থ্রিলার কাহিনীতে পরিণত হয়েছে আমার কাছে। সেই কারণে এর প্রথম পজিটিভ পয়েন্ট হিসেবে আমি এই কাহিনীর যুক্তিগ্রাহ্য সুন্দর এন্ডিংকেই বলতে চাইছি। দ্বিতীয় পজিটিভ পয়েন্ট হলো গল্পের প্লট। একটি তন্ত্র সমন্বিত কাহিনীর মধ্যে যা যা এলিমেন্ট একটা পাঠক এক্সপেক্ট করে থাকে সেই সমস্ত পয়েন্ট কিন্তু এই কাহিনীর মধ্যে বিদ্যমান রয়েছে। ফলে যারা এই ধরনের অনেক কাহিনী পড়েন তাদের কাছে খুব নতুন না মনে হলো পড়তে কিন্তু খারাপ লাগবে না। তার উপর এটা মনে রাখতে হবে যে এই ধরনের তন্ত্রের উপর লেখা এটা প্রথম দিকের একটি কাহিনী, যেটা বই হিসেবে প্রকাশিত হতো আগে আনন্দ থেকে। পরে সেটাকেই আরও একটু পরিবর্ধিত করে আবারও পাঠকদের সামনে নিয়ে এসেছে বুক ফার্ম। সেই কারণে এই গল্পের প্লট আমার কাছে একটি প্লাস পয়েন্ট। পরবর্তী পজিটিভ পয়েন্ট হলো লেখনী। সৌমিত্রবাবুর লেখনী কাহিনীর মধ্যে যেন প্রাণ সঞ্চার করেছে। অলমোস্ট 230 পেজের একটি বিশাল উপন্যাস ওনার লেখনীর গুণে এক মুহূর্তের জন্য কোথাও থমকে দেয়নি।
ফলে সৌমিত্র বাবুর এই বলিষ্ঠ লেখনী আমার কাছে একটি পজিটিভ পয়েন্ট। নেক্সট পজিটিভ পয়েন্ট হলো বিভিন্ন জনরার মিশ্রণ। তন্ত্র তো আছেই, তার সাথে রয়েছে রহস্য, তার সাথে রয়েছে কমেডি, বিশ্বাসঘাতকতা, ভালোবাসা এবং মনুষ্যত্ব। আর হ্যাঁ, যেটা এই কাহিনীর বেস্ট পার্ট সেটা হচ্ছে থ্রিল। এই সমস্ত জনরার খুব সুন্দর একটা মিশেল তৈরি করতে সক্ষম হয়েছেন লেখক, যার ফলে এই কাহিনীর মধ্যে কোনো ডাল মোমেন্ট আমি অন্তত পাইনি। ফলে এই বিভিন্ন জনরার সুন্দর মিশেল আমার কাছে একটি প্লাস পয়েন্ট। পরবর্তী পজিটিভ পয়েন্ট হলো চরিত্রের চিত্রায়ন। মূল চরিত্র ভূষণ, রাজীব, রিয়া, সঞ্জয়, মিত্রা, এদের চরিত্রগুলিকে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন লেখক। সকলের পেছনের মোটিভেশন মোটামুটি ক্লিয়ার করা হয়েছে, কিন্তু হ্যাঁ, এখানেও কিন্তু একটু কিন্তু রয়েছে। সেই কিন্তুর বিষয়ে আমি নেগেটিভ পয়েন্টগুলি যখন আলোচনা করব তখন বলবো। এবারে আসি বইটির প্রোডাকশন কোয়ালিটির দিকে। বইটি প্রকাশিত হয়েছে বুক ফার্ম পাবলিকেশন থেকে। বইটিতে মোট 239টি পেজ রয়েছে। আমার বইটির মুদ্রিত মূল্য রয়েছে 350 টাকা। বইটি হার্ড বাইন্ডিংয়ে রয়েছে এবং দাম অনুযায়ী এই বাইন্ডিং আমার বেশ ভালো লেগেছে। বইটির ওপর একটি ডাস্ট জ্যাকেট রয়েছে, যেটার উপরের ডিটেলিং আমার ভালোই লেগেছে এবং এই ডাস্ট জ্যাকেট খোলা যায় না। হার্ড কভারের সাথে এটি লাগানো রয়েছে। বুক ফার্ম থেকে বইটি প্রকাশিত হয়েছে, তাই পেজ কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটি নিয়ে আলাদা করে কিছু বলার নেই। অ্যাজ ইউজুয়াল সেটাও দুর্দান্ত। যে ধরনের ফন্ট এখানে ইউজ করা হয়েছে তা পড়তে আমার কোনো রকম কোনো সমস্যা হয়নি। এবারে নেক্সট যেটা বলার সেটা হলো প্রচ্ছদ নিয়ে। বইটির প্রচ্ছদ করেছেন অর্ক চক্রবর্তী এবং ওনার করা এই প্রচ্ছদ আমার বেশ ভালোই লেগেছে। এবারে আসি অলঙ্করণের বিষয়। এই বইতে রয়েছে বেশ কিছু অলঙ্করণ, যেগুলি করেছেন গৌতম কর্মকার। অলঙ্করণগুলিও আমার বেশ ভালো লেগেছে এবং গল্পের বিষয়গুলিকে খুব সুন্দর করে দৃশ্যায়ন করিয়েছেন। তাই গৌতম বাবুকে এত ভালো ভালো অলঙ্করণ করার জন্য ধন্যবাদ জানাতে চাই। তবে হ্যাঁ, আরও যদি কিছু অলঙ্করণ থাকতো তাহলে মনে হয় ভালো হতো। বইটির প্রুফ রিডিং আমার বেশ ভালোই লেগেছে, কারণ 2-3টি জায়গা ছাড়া সেরকম বানান ভুল বা মুদ্রণ প্রমাদ আমার নজরে আসেনি। এবারে আসি বইটির নেগেটিভ পয়েন্টের দিকে। কাহিনীর নেগেটিভ পয়েন্ট আমার যেটা মনে হয়েছে, প্রচুর চরিত্রের ইন্ট্রোডাকশন। রিয়ার সম্পূর্ণ ফ্যামিলিতে এত চরিত্রকে শুরুতেই দেখানো হয়েছে যে পড়তে গিয়ে মনে হয় আরে যা, এটা যেন কে ছিল, ওটা যেন কে ছিল, যার ফলে শুরুতে আমার একটু অসুবিধা হয়েছে। যদিও ধীরে ধীরে কাহিনীর সাথে অ্যাকাস্টামড হয়ে যাওয়ার পর আর অসুবিধা হয় না, কিন্তু এখানেই আবার চলে আসছে কিছু চরিত্রের মোটিভেশনের উপর প্রশ্ন। এই বিষয়টির কথাই আমি পজিটিভ পয়েন্টে বলার সময় বলেছিলাম। রাজীব বাবুর মোটিভেশন নিয়ে আমার কিউরিওসিটি কিন্তু দমন হয়নি এখানে। বলা যেতে পারে গল্পের মূল নায়ক কিন্তু তিনি যেভাবে ক্লুগুলি দেখে এগিয়ে যাচ্ছিলেন, তার এই গুণের বিষয়ে কিছু হালকা তথ্য ছাড়া আর কিছু ক্লিয়ার করে জানানো হয়নি। তিনি এই বিষয়ে জানেন এইটুকু বলেই ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া যে মেন ভিলেন, তাকে যেন খুব বেশি শক্তিশালী দেখানোই হয়নি। সে যে কত বড় একটা থ্রেট সেটা কখনো মনেই হয়নি, কারণ তাকে স্পেসই দেওয়া হয়নি তেমন। শেষে এসে জাস্ট ইনফরমেশন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে যে সে কেন এসব করছিল, টু ফিল আপ দ্য গ্যাপস। এই কিছু নেগেটিভ বিষয় আমার মনে হয়েছে, সেগুলো আমি তুলে ধরলাম। এবারে উপসংহারে আসা যাক। পরিশেষে এটাই বলবো যে হেরুক এবং উপন্যাসটি তন্ত্র এবং থ্রিলারের একটি সুন্দর কম্বিনেশন বলা যেতে পারে, যেটা পড়তে গিয়ে রীতিমতন শিহরণ ফিল হয়। লেখকের লেখার দরুন গল্প প্রচণ্ড গতিময় এবং টান টান, যার ফলে এই কাহিনী একবার পড়তে শুরু করলে শেষ না করা পর্যন্ত মনেই হতে থাকবে যে এরপরে কি হবে। সেই কারণে সমস্ত তন্ত্র থ্রিলার প্রেমীদেরকে আমি অতি অবশ্যই এই বই রেকমেন্ড করব। আর হ্যাঁ, কাহিনী কিন্তু শেষ হয়েও শেষ হয়নি এরকম টাইপেই লেখা হয়েছে। লেখক যদি মনে করেন তাহলে এর পরবর্তী পার্ট নিয়ে আসতেই পারেন, কারণ গল্পের দ্বিতীয় খণ্ডের একটি জায়গা কিন্তু অমীমাংসিত রাখা রয়েছে। সেটারও এন্ডিং কিন্তু পাঠক হিসেবে আমি জানতে ইচ্ছুক। তবে হ্যাঁ, আরেকটি বিষয় আমি বলে দিতে চাইছি যে এই বইটি কিন্তু কঠোরভাবে প্রাপ্তবয়স্ক বা প্রাপ্তমনস্ক পাঠকদের জন্যই লেখা। তো বন্ধুরা, এই ছিল আজকের পাঠক প্রতিক্রিয়া। আপনি যদি অলরেডি বইটি পড়ে থাকেন তাহলে আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমার এই কাজ যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং কমেন্ট করার এবং শেয়ার করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন আর আমার কাজ যোগ্য বলে মনে হয় তাহলে আমার চ্যানেল বিএম বুক রিভিউ সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।